গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু.পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ির কাঁটায় সকাল 8টার মতো বাজে, আর ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আমি আগে লেগে পড়েছি ঘরের কাজে। আজ বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে। সকাল থেকে রাত অবধি সারা দিন আমি এক নাগাড়ে খেটে কি কাজ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে ক্লিনিং ডে, তাই আমি সোফা থেকে শুরু করলাম আজকে ঘরে ক্লিনিং করা। সোফার যে কাভারগুলো ছিল সেগুলো বেশ কয়েকদিন ধরে কাচাকুচি হয়নি, আর সোফাটাও পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম সমস্ত কিছু পরিষ্কার করে সোফার কাভারগুলো আজকে কেচে দেব। সোফার কাভার তুলে সাইডে রেখে দিয়েছি। টি টেবিল আর এইদিকে আমার সোফার কভারটা ভালো করে মুছে নিয়েছি। আর এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই যে টি টেবিলে ফ্লাওয়ার পটটা দেখতে পাচ্ছ, তার পাশে একটা কাঁচের গোল মতো চাকতি ছিল। তো সেটা আমার পায়ের মধ্যে পড়ে এত পরিমাণ ব্যথা করছিল, আর পুরো কালো কালছিটে পড়ে গিয়েছিল। খুব কষ্ট পাচ্ছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে পায়ে জল দিয়ে আবার লেগে পড়লাম ঘরের কাজে। ওইদিকে সোফা পরিষ্কার করবার পর এখন চলে এলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর ডাইনিং টেবিলের চেয়ারের ওপরে যে কভারগুলো দেওয়া থাকে সেগুলোকেও নিয়ে নিলাম। নিয়ে এখন কাপড় জামাগুলো সমস্ত ভিজাতে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভিজে গেলে এর মধ্যে যে নোংরা বা তেল ছিটেগুলো থাকে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তাহলে অল্প পরিমাণ থুপলেই কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে। আর কি বলতো, তেল চিটের পরিমাণ বেশি থাকে, কারণ ফ্ল্যাটেতে যেহেতু তেলটা বেরোবার বাইরে অতটা পরিমাণ জায়গা থাকে না, যার জন্য সব কিছুতেই তেল চিটের পরিমাণটা একটু বেশিই থাকে। জামা কাপড় ভিজাতে দিয়ে নিচে গিয়েছিলাম একবার, বেশ কিছু জিনিস আনবার ছিল সেগুলো নিয়ে এলাম। আর এত পরিমাণ বাইরে গরম আর রোদ পড়েছে, তাই ভাবলাম একটু গ্লুকন্ডি খাই। খাওয়ার পর কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। নিচে থেকে এনেছিলাম দুধ, 3 লিটার দুধ, বেগুন, আদা, রসুন, চিকেন, আর সঙ্গে এনেছি বেগুন। পায়ে লেগে পায়ের মধ্যে দেখো কেমন কালো কালছিটে পড়ে গেছে, আর ফুলেও গেছে। তাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু ব্যথায় করুক, কষ্ট হোক, যাই হোক না কেন, তবু তো মন মানে না, কাজ তোমাকে করতেই হবে। তাই আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে চিকেনটা ধুতে স্টার্ট করে দিলাম। যেহেতু ঘড়ির কাঁটায় ওই 12টার মতো বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে চিকেনটা নিয়ে এসেছিলাম যে চামড়াওয়ালা চিকেন হয়, সেটা নিয়ে এসেছি। আর ওই চিকেনটা নিয়ে এলে ওর গায়েতে দেখবে অনেক লোম থাকে, তো লোমগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিতে হয়, কারণ ওটা আবার পেটে গেলে যদি পেটের ব্যথা করে, যার জন্য ভালো করে পরিষ্কার করলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনের মধ্যে হাফ লেবু আর বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 2 থেকে 3 ঘন্টার মতো যদি রেখে দাও খুব ভালো হয়। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দেব। আর রান্না করবো আজকে কুমড়ো শাক। ওই যে ছাদের মধ্যে কুমড়ো শাক হয়েছিল, কুমড়ো শাক এনেছিলাম। কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। আগে শাক খেতে অতটা পছন্দ করতাম না, কিন্তু এখন কি হয়, শাকটা খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য শাক রান্নাটা একটু বেশি করে করা হয়। আর যেহেতু আমি বাজার খুব কম যাই, তাই সবসময় সামনের যে দোকানটা আছে ওনার কাছে গিয়ে দেখি যে শাক পাওয়া যায় কি পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় তখনই নিয়ে আসি, আর যখন পাওয়া যায় না তখন কিছু করার থাকে না। এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, এখানে চিকেন চাপিয়ে দিয়েছি, আর এই করার মধ্যে আমি কুমড়ো শাকটা চাপিয়ে দেব। কুমড়ো শাক, আলু আর বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। এটা বেশ একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি নুন, হলুদ এই সমস্ত কিছু দেব। এদিকে শাকটা ভাজা ভাজা হচ্ছিল, ততক্ষণ এখানে মশলা কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিকেন দিয়ে কষা কষা করে নেব। এত পরিমাণ বাইরে গরম পড়েছে, যার জন্য একবার করে রান্না করছিলাম, আর একবার করে ভেতরে গিয়ে পাখার নিচে বসছিলাম, আর একটু করে জল খাচ্ছিলাম। এইভাবেই রান্নাঘরে সারা দিনটা কেটে গেল। আর এখন ঘড়ির কাঁটার প্রায় ওই 1টার মতো বেজে গেছে। এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি ওই শাকের মধ্যে পোস্ত আর সর্ষে বাটা দেবো বলে সেটাকে পিষে নিয়েছিলাম। আর দেখলাম শাক আর আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে পোস্ত আর সর্ষে
সর্ষে বাটাটা দিয়ে দিলাম। 3টার মতো ঘড়ির কাঁটায় বেজে গেছে। এদিকে শাক রান্নাও কমপ্লিট, আর ওখানে চিকেনও রান্না করা হয়ে গেছে, আর ভাত রান্না করাও হয়ে গেছে। সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর কাচাকুচি করব, স্নান করতে যাব। যে বাড়িতে মাছ মাংস ডিম একটু বেশি রান্না করা হয়, সে বাড়ি গ্যাস মোছা যে কাপড় থাকে সেটাতে সার্ফ জলে ভালো করে ধুয়ে একটু লেবু দিয়ে যদি গ্যাস ট্যাস পরিষ্কার করা হয় তাহলে দুর্গন্ধটা কেটে যায়, আর মাছি মশা আরশোলা এসব কিছুই আসে না রান্না। স্নান করা কমপ্লিট করে কাচাকুচি করে এখন খেতে বসেছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 2:30টার মতো বাজে। ভাত, কুমড়ো শাকের তরকারি, আর এখানে চিকেন নিয়ে বসেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই ফোনেই ছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করবার পর দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু এত পরিমাণ গরম আর বিছানায় এত পরিমাণ গরম ছিল যার জন্য ঘুম কমপ্লিট হয়নি। তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। উঠে ছাদ থেকে যে সমস্ত জামা কাপড় শুকনো করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম। আজকে একটা স্পেশাল রান্না করব, আর কার জন্য করব সেটা সবটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। আজকে রান্না করব আম দিয়ে রসগোল্লা, আর কীভাবে করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে দুধটা ওখানে গরম বসিয়ে দিয়েছিলাম, আর এখানে লেবুটা অল্প পরিমাণ জলের মধ্যে রসটাকে বার করে নিচ্ছিলাম। দুধটা যখন টকবক করে পুরো ফুটে উঠেছিল, এর মধ্যে লেবুর রসটা দিয়ে আমি ছানা কাটিয়ে নিচ্ছিলাম। অনেকের কাছে ছানা কাটানো পাউডার থাকে, কিন্তু আমার কাছে যেহেতু থাকে না সেজন্য আমি লেবু দিয়েই বেশিরভাগ সময় ছানা কাটাতে থাকি। লেবুটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফোটানোর পর ছানা কি সুন্দরভাবে কেটে গেছে দেখো। এবার এটাকে আমি রুমালের মধ্যে ছেঁকে নেব। আজকে বাড়িতে বানাবো পাকা আমের রসগোল্লা, আর কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমটাকে ছাড়িয়ে মিক্সারের মধ্যে নিয়েছি, 3 থেকে 4 চামচ চিনি দিয়ে এটাকে মিক্সারে ঘুরিয়ে নেব। ছানা থেকে জল সম্পূর্ণ পরিমাণে ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব, আর পুরো একদম শুকনো শুকনো করে যে জলটা থাকে সেইভাবে নিগড়লে হবে না, হালকা হালকা একদম থাকবে, সেই রকম করে বার করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে মাখবার পর এর মধ্যে আমি 2 চামচের মতো ওই আমের যে বাটাটা ছিল সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ছানাটার সঙ্গে মিক্সড করব। অনেকেই কিন্তু আমের রসগোল্লা বানাতে গিয়ে ফুড কালার ইউজ করে, কিন্তু ফুড কালার যেহেতু আমাদের শরীরের জন্য অনেক খারাপ, সেই জন্য আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করব না, সম্পূর্ণ ন্যাচারাল জিনিস ইউজ করব, এবং তা থেকেই কতটা সুন্দর খেতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। আমটা দেওয়ার পর সুন্দর করে ছানাটাকে মাখিয়ে নিতে হবে, আর যেহেতু ছানাটা হালকা পাতলা পাতলা হয়ে যাবে তাই এর মধ্যে 2 চামচের মতো ময়দা দিয়ে আরো সুন্দরভাবে ডোটাকে করে নিতে হবে। ছানা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো চিনি আর জল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে যেটুখানি আমের পেস্ট বাকি ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে চিনি যদি তুমি 1 বাটি দাও তাহলে জল তোমাকে 2 বাটি দিতে হবে, আর এখানে আমি চিনি নিয়েছিলাম 2 বাটির মতো, আর জল দিয়েছিলাম 4 বাটির মতো। আমের পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে ভালো করে আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটে উঠতে এর মধ্যে এক এক করে রসগোল্লাগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে 5 থেকে 10 মিনিট বেশ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি একটুও ফুড কালার ইউজ করিনি, পুরো সম্পূর্ণটা ন্যাচারাল ভাবে হয়েছে, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। আজকের আমের রসগোল্লাটা আমি একদম সম্পূর্ণ ন্যাচারাল ভাবে বানিয়েছি, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পারলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।